হলং বাংলো। প্রত্যেক বাঙালি ভ্রমণ পিপাসুদের কাছে এই নামটা একটা ইমোশন। কেউ বুকিং পায়, কেউ পায় না। আমরা বহু কষ্টে 2 জুন 2024 বুকিং পেয়েছিলাম। আগের দিন আমরা মালঙ্গি টুরিস্ট লজে ছিলাম, তাই সকাল 9:30টার মধ্যে জলদাপাড়া ন্যাশনাল পার্কে গেটের সামনে পৌঁছাতে পারলাম। আসা মাত্রই গেটে আমাদের এন্ট্রিটা করিয়ে নিলাম। শুনেছি এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক 11টা নাগাদ আমাদের জন্য গেট খুলে দিলেন। এখান থেকে হলং বাংলো 7 কিলোমিটারের রাস্তা। রাস্তাটা খারাপ হওয়ার কারণে আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগে গেল। এই রাস্তাটায় চলতে চলতে এরকম অনেক বাঁচা দেখা গেল। আর দেখা গেল এরকম ছোট ছোট কাছের ফুল। রাস্তায় এরকম বাচ্চা হাতিও দেখা গেল। এখন যখন এডিটিং করছি সত্যি মনটা খুব খারাপ হয়ে উঠছে। ভাবতেও পারছি না হলং বাংলো আর নেই। দুর্ঘটনার 16 দিন আগেই আমরা ঘুরে এসেছি। শুধু থেকে যাবে এই ভিডিওটা স্মৃতি হিসেবে আমার সাথে। ঠিক এই জায়গাটি থেকে প্রত্যেকদিন সকালবেলা এলিফ্যান্ট সাফারি হয়। দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে আমরা হলং বাংলোতে চেক ইন করছি। এখানে পুরো সিস্টেমটাই যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই আমি অপেক্ষা না করে পৌঁছে গেলাম রিসেপশন এরিয়াতে। ভদ্রলোককে গিয়ে আমাদের বুকিং স্লিপগুলো দেখিয়ে বললাম যে আমাদেরকে যেন 5 নম্বর রুম মানে কিংফিশার রুমটাই দেওয়া হয়। উনি আমাদের থেকে রুমের বুকিং স্লিপ এবং পরের দিন এলিফ্যান্ট সাফারি বুকিং স্লিপটা নিয়ে নিল। আর যেহেতু এখনো কোনো গেস্ট এসে পৌঁছায়নি, তাই ওনার সাথে কথা বলে পুরো হলং বাংলোটা ঘুরে দেখার আবদার জানালাম। আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো হলং বাংলোর পুরো ভিডিও। এই হচ্ছে 5 নম্বর রুম মানে কিংফিশার রুম। যারা হলং বাংলোতে এসছেন তারা জানেন এই রুমটা কতটাই জনপ্রিয়, যেহেতু এই একমাত্র রুম যেখান থেকে সোজাসুজি সল্ট পিট দেখা যায়। এই হচ্ছে সেই সল্ট পিট। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার। এটা ঠিক উল্টো দিকেই আছে 6 নম্বর ঘর, যেটা ফ্লোরিকন। ফ্লোরিকন রুমের ভিউ সাইড ভিউ। তারপরে আসে 8 নম্বর ঘর হর্নবিল, যেখান থেকে কিছুটা ভিউ আছে কিন্তু কিংফিশারের মতন ভিউ নেই। এটাতে আবার একটা ড্রেসিং এরিয়াও আছে। এটার পাশেই হচ্ছে কমন এরিয়া, যেখান থেকে বসে সবাই সল্ট পিটের দৃশ্য অনুভব করতে পারে। হলং বাংলোর নিয়ম হিসেবে 2 জন গেস্টের বুকিং হয় এবং 1 জন অ্যাডিশনালি থাকা যায়, তাই রুমগুলো কিন্তু বেশ বড় বড়। এই ব্যাক সাইডের রুমটা হচ্ছে পিকক রুম। আর পিককের পাশ থেকেই উঠে আসছে ওপরে যাওয়ার সিঁড়ি, যেটা এখন শুনলাম যে শুধু গভর্নমেন্ট অফিসিয়ালসদের জন্যই দেওয়া হয়। এটা হচ্ছে ওনাদের কনফারেন্স রুম। আর এরকম নিচের মতনই 4টে রুম আছে। কিংফিশারের যে রুমটা আছে সেটার ওপরে রুমটার নাম হচ্ছে হলং।
আজকে ওয়েদারটা ভারী সুন্দর, তাই ভাবলাম সল্ট পিটের ওখানটা হেঁটে আসি। গিয়ে দেখলাম একটা বিশাল আকারের ইন্ডিয়ান বাইসন। আমি ইন্ডিয়ান বাইসন দেখেছি, কিন্তু এত সামনে এবং খোলা মাঠে কখনো দেখিনি। তাই আমার হাজবেন্ড কিছু ফটো তুলে দিল, আপনাদের সঙ্গে শেয়ার করছি ওর কিছু তোলা ফটো। ঠিক 1:30টার সময় ডাক পড়লো লাঞ্চে। লাঞ্চটা আমরা আলাদা নিয়েছিলাম, 300 টাকা জনপ্রতি, যেখানে ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, সবজি, স্যালাড এবং মাছ। জলদাপাড়া ন্যাশনাল পার্কে যারা জিপসি সাফারি করে তাদেরকেও কিন্তু সল্ট পিট একবার ঘুরিয়ে দেখিয়ে যায়, যদি এখানে কিছু সাইটিং পাওয়া যায়। আমরা সেটা রুমে বসেই উপভোগ করলাম। কিছুক্ষণ পরে ওই ইন্ডিয়ান বাইসনে ছানা দেখা দিল। ঠিক 5:30 নাগাদ ইভিনিং স্ন্যাক্স চলে আসলো। এই ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট, এটা নেয় ওনারা জনপ্রতি 600 টাকা, অ্যান্ড উইচ ইজ ম্যান্ডেটরি। ততক্ষণে বৃষ্টিও কমে গেছে, তাই ভাবলাম যে একবার বাইরেটা হেঁটেই আসি। বেরিয়ে দেখলাম এখানে ধূম্রপান করার জন্য 1000 টাকা ফাইন। তার মানে পুরো এলাকাটাই কিন্তু স্মোকিং ফ্রি জোন ছিল। বাইরে বেরিয়ে সুন্দর ময়ূরের ডাক পেলাম। সন্ধে নামতে না নামতে প্রচুর হরিণ দেখতে পেলাম। এই রাত্রিবেলা প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর সার্চ লাইট ফেলে সল্ট পিটে বিভিন্ন জন্তু জানোয়ার দেখানোর যে প্রসেসটা, এটা কিন্তু বেশ ভালো এবং তার অনুভূতিও আলাদা। 8:30টার মধ্যে আমাদেরকে ডিনার দিয়ে গেল। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, স্যালাড, মিষ্টি এবং চিকেন। এতটাই পরিমাণ ছিল যে আমাকে বলতে হলো যাতে অর্ধেক করে দিতে। আমরা অত তাড়াতাড়ি খাই না, তাই বললাম রুমে রেখে দিয়ে যেতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে ফার্স্ট সাফারির লোকজন ফেরত আসছেন। আমরাও রেডি হয়ে নিলাম, যেহেতু আমাদের সাফারি বুক আছে সেকেন্ড স্লট, মানে 6:30 থেকে 7:30। এটা আমরা অনলাইনে বুক করে এসেছিলাম। জনপ্রতি আমাদের 1200 টাকা করে পড়েছিল। এলিফ্যান্ট সাফারি যখন শুরু করলাম তখন মনে একটা ছোট্ট আশা ছিল, যদি গন্ডার দেখতে পারি, যেহেতু কালকে আমরা ওয়াইল্ড বোর, ডিয়ার, ইন্ডিয়ান বাইসন সব দেখেছি, শুধু দেখতে পাইনি রাইনো। 5:30 সাফারি লোকজন বললো ওনারাও নাকি দেখতে পাইনি, কিন্তু আমাদের 8 ঘন্টা সাফারি পরে দেখা পেলাম সেই রাইনো জলে ডুবে বসে আছেন। রাইনো সাইটিং পেয়ে জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে আসার অনুভূতিটা, যেটা বলতে পারে যে 16 কলা পূর্ণ হলো। এবার আমাদের সাফারি শেষ করার পালা। সাফারির শেষে বেশ কিছুটা রাস্তা এরকম সুন্দর মনোরম অরণ্যর মধ্যখানে, পাশ থেকে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, আর যেহেতু বৃষ্টি পড়েছে তাই সবুজটাও অসাধারণ লাগছিল। এই জঙ্গলের মধ্যখান থেকে এলিফ্যান্ট সাফারি করা অনুভূতিটাও কিন্তু আলাদা। আমার ট্রাভেল মেমোরিজ এর চ্যানেলটা সত্যি আজকে সার্থক। জানি না আবার হলং বাংলো কতদিন পর পর্যটকদের জন্য খুলবে। অ্যাজ আ মেমোরি আমি বিলটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এর সাথে 4000 টাকা অ্যাড হবে, যেটা আমি অনলাইন পেমেন্ট করে এসেছি ফর রুম বুকিং। এই ছিল আমার 2 জুন 2024 হলং বাংলোর ট্রাভেল মেমোরি।